যদি একের অধিক বিক্রিয়ক থাকে, সাপোজ এ প্লাস বি, এটা বিক্রিয়া করে যদি একমুখী উৎপাদ তৈরি হয়, মনে করো সি একটা উৎপাদ তৈরি হলো, তো এটা যদি একমুখীকরণ বিক্রিয়া হয়, তাহলে এখানে দেখো এই যে একাধিক বিক্রিয়ক মিলে যে উৎপাদটা তৈরি হলো, সেই উৎপাদটা হচ্ছে গিয়ে আংশিক দ্রবণীয় হবে, অথবা সম্পূর্ণ অদ্রবণীয় হতে পারে, অথবা গ্যাসীয় বা মৃদ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। মানে যখন হচ্ছে গিয়ে এই একের অধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ তৈরি হলো এবং সেই উৎপাদটা হচ্ছে গিয়ে বা সেই বিক্রিয়ার টাইপটা একমুখী বিক্রিয়া হলো, তখন সেই বিক্রিয়াটার জন্য কন্ডিশন হচ্ছে সেই বিক্রিয়াটা বিভিন্ন রকম হতে পারে। আংশিক দ্রবণীয় হতে পারে, মানে কিছুটা দ্রবণীয় হতে পারে, অথবা একদমই দ্রবণীয় হবে না, মানে সম্পূর্ণ অদ্রবণীয় হতে পারে। তারপর বলছে হচ্ছে গ্যাসীয় বা মৃদ তড়িৎ বিশ্লেষ হতে পারে। তড়িৎ বিশ্লেষ তো বুঝি আমরা যে বিদ্যুৎ উৎপাদন করে, যে আংশিক বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ও অণু কিংবা অ্যাসিড, মানে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারকের আয়ন হিসাবে থাকে, বা এই যে উৎপন্ন যেটা হয় সে উৎপন্ন অণুটা আয়ন হিসাবে থাকবে অ্যাসিড বা ক্ষারের। মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ধর্ম। যে উৎপাদটা হবে সেই উৎপাদটার ক্যারেক্টারটা বিভিন্ন রকম হতে পারে, আংশিক দ্রবণীয়, সম্পূর্ণ দ্রবণীয়, গ্যাসীয় বা মৃদ তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ, অণু হিসাবে থাকতে পারে। মানে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে এক একটা তার ধর্ম বোঝানো হয়েছে উৎপাদটার। বুঝছো? জি স্যার। স্যার ডেল জি এর যে ওখানে অসীম মানটা বের হয়েছিল, ওটা উভমুখী বিক্রিয়ায় অসীম মান হতে পারবে না কেন? একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির হ্রাস ঘটে। কেন হ্রাস ঘটে? কারণ একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে উৎপাদটা কি বিক্রিয়ক থেকে তোমার সরে যায়, বিক্রিয়কটা এখানে থাকে না, তাই না? বিক্রিয়কটা এখানে থাকে না, থাকলে তো আবার ওটা ব্যাক করতে পারতো, কিন্তু সেইটা একমুখীকরণ বিক্রিয়া উৎপাদটাকে আমরা কৃত্রিম হইতে সরিয়ে নেই, বা অটোমেটিক গ্যাসীয় উপাদান হলে সেটা সরে যায়, এই জন্য উৎপাদটা এখানে থাকে না। এই জন্য তোমার দেখো ডেল জি এর মানটা বা মুক্ত শক্তির পরিমাণটা পরিবর্তন ঘটে। আর উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি বললাম, কি থাকে না কেন বললাম, আবার একটু বলো। স্যার ওখানে ওই জেনে রাখোতে লেখা ছিল নিচে যে ডেল জি উৎপাদের মুক্ত শক্তি মান এবং কখনো অসীম বিক্রিয়কের মোট হতে মুক্ত পারে না। শক্তির বিয়োগফল। স্যার আর 362 জেনে রাখোতে আরেকবার একটু বুঝাইয়া দেন, তাইলেই ভালো হয়। আচ্ছা, এখানে এখানে জেনে রেখো, এটাই বলা হয়েছে দেখো, এ প্লাস বি এটা বিক্রিয়া করে তোমার সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। তাহলে এইটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক। তাহলে এখন এই কেসি দ্বারা বোঝানো হয়েছে সাম্য দ্রবকটাকে কেসি দ্বারা প্রকাশ করা হয়। এই চ্যাপ্টারে কেপি কেসির একটা আলাদা করে টপিকই আছে। তো এই কেসিটা হচ্ছে সাম্য দ্রবকটাকে বোঝানো হয়েছে। তাহলে এই কেসি হচ্ছে গিয়ে তোমার উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, এবং তৃতীয় ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় ঘনমাত্রা। সি এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে ডি এর ঘনমাত্রা, কারণ সি এবং ডি দুটাই হচ্ছে উৎপাদ। তা উৎপাদটা উপরে যাবে, ডিভাইড হচ্ছে বিক্রিয়ক, এর ঘনমাত্রা ডিভাইড হচ্ছে ভি এর ঘনমাত্রা। এখন বিক্রিয়াটা যদি একমুখী হয়ে থাকে, একমুখী হয়ে যাওয়া মানে কি, টোটাল বিক্রিয়কটা কি উৎপাদে পরিণত হয়ে যাওয়া, মানে কি বিক্রিয়কের পরিমাণটা কি জিরো হয়ে যাওয়া, নাকি? একমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণটা কি জিরো হয়ে যায়, কারণ টোটাল বিক্রিয়কটা উৎপাদে পরিণত হয়ে যায়। তাহলে এই যে এবি, এবি হচ্ছে বিক্রিয়ক, এটার পরিবর্তে তুমি জিরো লিখতে পারো। তা কোনো কিছুকে জিরো দ্বারা যদি ভাগ করো তাহলে কি আমরা ইনফিনিটি পাই না? কোনো কিছুকে জিরো জি দ্বারা স্যার। ভাগ করলে আমরা ইনফিনিটি পাই। আর এই ডেল জি দ্বারা বোঝানো হয়েছে শক্তির পরিবর্তন। তার ডেল জি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমরা জানি এটা একটা সূত্র, মাইনাস আইটি লন কেসি। আর তো আমরা জানি মোলার গ্যাস দ্রবক, আমরা সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায় পড়ে এসেছি। টি হচ্ছে যে টেম্পারেচারটা তোমার জানা থাকবে, বা প্রমাণ অবস্থার টেম্পারেচার তুমি ধরতে পারো। কেসিটা হচ্ছে কি এই যে সাম্য দ্রবকটা তুমি বের করলা, এটা হচ্ছে কেসি। তাহলে এখানে কেসির মান যেহেতু ইনফিনিটি, এখানে অ্যান্সারটা আসবে ডেল জি এর মানটা ইনফিনিটি। এখন ডেল জিটা অ্যাকচুয়ালি কী নির্দেশ করেছে, এইটা তোমার এখানে ব্যাখ্যা করেছে, যে ডেল জিটা হচ্ছে গিয়ে তোমার উৎপাদ মাইনাস হচ্ছে বিক্রিয়ক। কিসের পরিমাণ? উৎপাদের মোট মুক্ত শক্তি, মানে উৎপাদ হচ্ছে মুক্ত হতে যে পরিমাণ শক্তি লাগবে, সেই শক্তি থেকে বিক্রিয়ক মুক্ত হতে যে সময় মানে শক্তি লাগবে, সেই শক্তিটা যদি বিয়োগ করো, তাহলে এই দুইটার বিয়োগ ফল কি আমরা বলি ডেল জি। বুঝছি না বুঝি নাই? জি স্যার। আচ্ছা, স্যার আবার একটু বোঝাবেন, আমি বুঝতে পারিনি। এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে বিক্রিয়কটা হচ্ছে গিয়ে যদি থাকে, টোটাল বিক্রিয়কটা হচ্ছে গিয়ে আমাদের এ বি থেকে তুমি সি প্লাস ডি উৎপন্ন করেছো। এখন দেখো আমাদের এ বি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি তুমি পাইলা।
এখন খেয়াল করো, আমরা হচ্ছে কেসিটা হচ্ছে সাম্যদ্রুবক জানি। সাম্যদ্রুবক হবে উৎপদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদ হচ্ছে এখানে সি এবং ডি। তাহলে এই তৃতীয় ব্র্যাকেট দ্বারা বোঝায় ঘনমাত্রা। তাহলে এই সিকে তৃতীয় ব্র্যাকেটের মধ্যে আটকানো হয়েছে, বোঝানো হয়েছে সি এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে ডি এর ঘনমাত্রা, ডিভাইড হচ্ছে এ এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে বি এর ঘনমাত্রা। তাহলে দেখো, যদি একমুখী বিক্রিয়া হয় কি, টোটাল বিক্রিয়কটা উৎপাদে পরিণত হয়। তা টোটাল বিক্রিয়কটা যদি উৎপাদে পরিণত হয় তাহলে বিক্রিয়কের পরিমাণটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো বিক্রিয়কের পরিমাণ জিরো মানে কি, এই যে এ বি এর পরিমাণটা কি জিরো। তাহলে সি এবং ডিকে যদি জিরো দ্বারা ভাগ করো, আমরা যদি ওয়ানকে জিরো দ্বারা ভাগ করি তাহলে ইনফিনিটি পাই না। তো কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা ইনফিনিটি পাবো। তাহলে কেসি এর মানটা আমরা ইনফিনিটি পাইলাম। এখন ডেল জির পরিবর্তে ডেল জি হচ্ছে আমাদের মুক্ত শক্তির পরিবর্তনটা বোঝানো হয় ডেল দ্বারা। তো এইটার পরিবর্তে সূত্র হচ্ছে মাইনাস আর টি লন কেসি। এখানে যে কেসির মানটা বের হবে সেইটার হচ্ছে আমরা লন করব, তার সাথে মাইনাস আর টি গুণ করব। তাহলে এখানে যেহেতু কেসি এর মান ইনফিনিটি পেয়েছি, এখানে কেসির পরিবর্তে ইনফিনিটি বসালে ডেল জি এর মানটা ইনফিনিটি আসবে। ইনফিনিটি দ্বারা নির্দেশ করা হয় উৎপাদের মোট মুক্ত শক্তি মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মুক্ত শক্তি, মানে দুইটা মুক্ত শক্তির ডিফারেন্সটাকে আমরা ডেল জি দ্বারা প্রকাশ করি। এখন বুঝছি? এখন বুঝছো তোমরা? রেসপন্স করো, বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝছি। ওকে, এরপর যে অঙ্কর কথাটা বললা অ্যাটম ইকোনমির হচ্ছে 3 নাম্বার যে অঙ্কটার কথা বললা, 3 নাম্বার অঙ্কটায় বলছি কি আসলে এই যে রিয়াকশনটা এখানে যেটা দেওয়া আছে এই রিয়াকশনটা তুমি জৈব যৌগতে পাবা। ইথাইল অ্যালকোহল বলতে হচ্ছে গিয়ে এই যে ইথানলকে বোঝায়, এটা একটা ইথাইল অ্যালকোহল। এখন ইথাইল স্যার, অ্যালকোহলকে বিক্রিয়া করতে পারছি কিন্তু এটা করতে পারি নাই, মানে ম্যাথটা করতে পারি না। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হলে এখান থেকে ইথিলিন উৎপন্ন হবে। ইথিলিন বলতে CH2 তাহলে বাকি থাকবে কি দেখো, CH2 হলে আমাদের এই সালফিউরিক অ্যাসিডও বিক্রিয়কে থাকবে এবং কি পানি অপসারিত হয়েছে। তা টোটালটাই হচ্ছে কি আমাদের উৎপাদে থেকে যাবে। ওকে, স্যার, বলো। পেজ নাম্বারটা বলা যাবে? এটা হচ্ছে 59 পেজে, 359 পেজের 3 নাম্বার অঙ্ক। সরি, হ্যাঁ 359 পেজ। এখন খেয়াল করো, এখানে সমতা করে আমরা এটা পাচ্ছি। এখন তোমার বলছে এই বিক্রিয়ায় অ্যাটম ইকোনমি, তাহলে আমাদের টার্গেট উৎপাদটা হচ্ছে ইথিলিন। তাহলে ইথিলিন মানে হচ্ছে C2H4। এই যৌগটার আণবিক ভর বের করো, 12 × 2 প্লাস 1 × 4, তাতে কত হবে 24 প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু কত হবে 28। তাহলে আমাদের সূত্র কি ছিল বলো, অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি ইকুয়াল টু ছিল উৎপাদের ভর, নাকি উৎপাদের ভরটা কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা উপরে যাইতো, ডিভাইড হচ্ছে টোটাল বিক্রিয়কের ভর। তা টোটাল বিক্রিয়কের ভর এখানে কত হয়, এখানে কার্বন আছে কয়টা C2H6 তাই না, H6O, তাহলে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 2 প্লাস 1 × 6 প্লাস হচ্ছে 16, তাহলে 24, 30 আর 16 46। আর সালফিউরিক অ্যাসিডের ভর কত 98, তাহলে এখানে হবে কত 46 প্লাস 98 ইন্টু হচ্ছে 100। এখন বুঝছো না, এখনো বুঝো নাই? স্যার, বুঝছি। তাহলে এখানে পার্সেন্টেজটা আসবে 19.44%। অ্যাটম ইকোনমির পরিমাণটা হবে এটা। ঠিক আছে, দেখো আসলে এটা 3 নাম্বার শিক্ষার্থীর কাছে একটা অঙ্ক দেওয়া ছিল, সেই অঙ্কটা আমরা সলিউশন করেছি। অঙ্কটা দেওয়া ছিল হচ্ছে ইথাইল অ্যালকোহলের সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করো তাহলে আমরা ইথিলিন পাবো। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের জৈব যৌগে পড়বো। এই যে ইথিলিনটা পেলাম, এখানে হচ্ছে অ্যাটম ইকোনমির পরিমাণটা তোমাকে ক্যালকুলেশন করছে। অ্যাটম ইকোনমির আমাদের কন্ডিশনটা বা সূত্রটা কি ছিল, কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে মোট বিক্রিয়কের ভর ইন্টু হচ্ছে 100% বা 100। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদটা আমাদের কি ছিল, কাঙ্ক্ষিত উৎপাদ ছিল এই যে ইথিলিন CH2 CH2, তাহলে এর ভর কত 28 পেলাম। সেই 28টা আমরা উপরে দিলাম,
ডিভাইড হচ্ছে কি, ডিভাইড হচ্ছে গিয়ে টোটাল বিক্রিয়কের ভর। টোটাল বিক্রিয়ক এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে ইথানল, ইথানল হচ্ছে 46 ভর, সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে কত 98। তো এই দুইটা যোগ করে এখানে নিয়ে আসো, ইন্টু হচ্ছে 100%। এটা যদি করি তাহলে আমরা 19.44% অ্যাটম ইকোনমি পাবো। বুঝতে পারছি না বুঝি নাই? বলো বুঝছো কি না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে লিজার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এভাবে লিখি যে 2a থেকে তুমি মনে করো হচ্ছে C+D উৎপন্ন হয়েছে, এর বিক্রিয়ার হার যদি আমরা লিখতে যাই তাহলে এই বিক্রিয়াটা যেহেতু পরিবর্তিত হয় মানে কমে, তাহলে হচ্ছে এর পরিবর্তনটা হচ্ছে ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি, এখানে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু হচ্ছে ডি অফ সি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। এটা যেহেতু উৎপাদ তাহলে এটা কি পরিবর্তনটা প্লাস হবে। এরপরে হচ্ছে ডি অফ ডি ডিভাইডেড বাই হচ্ছে ডি অফ টি, এটাও যেহেতু উৎপাদ এটা হচ্ছে প্লাস হবে। ওর কথা ছিল এখানে যেহেতু প্লাস আসে তাহলে এখানেও আমাদের প্লাস হওয়ার কথা, কিন্তু না, যখন বিক্রিয়ার পরিবর্তন উৎপাদের পরিবর্তন দেখানো হয় তখন প্রত্যেকটা বিক্রিয়ক উৎপাদের মানে পরিবর্তনটা পরস্পরের সাপেক্ষে ইকুয়াল ধরা হয়। এখন দেখো এখানে 2 আছে, তাহলে এই 2টা এখানে ভাগাকারে যাবে, এখানে 1 আছে, 1 দিলেও যা না দিলেও তা, এখানেও সেম কথা। তাহলে মূল কথা হচ্ছে এখানে বিক্রিয়কও যদি একের অধিক থাকতো, বিক্রিয়ক দ্বয় উৎপাদ দ্বয়ের পরিবর্তনটা সবসময় ইকুয়াল ধরা হয়, একে অপরের সাপেক্ষে এই জিনিসগুলো ইকুয়াল ধরা হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে প্লাস থাকুক, একের অধিক বিক্রিয়ক থাকুক, একের অধিক উৎপাদ থাকুক, একই জিনিস চলে আসবে। তোমার যদি এরকম আরও একটা থাকে, যেমন এই যে দেখো NH3, 2 মোল NH3কে যদি বিয়োজিত করি তাহলে হচ্ছে গিয়ে নাইট্রোজেন পাই এবং হচ্ছে কি 3 মোল হাইড্রোজেন পাই। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হবে গিয়ে মাইনাস NH3 ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, 2 মোল আছে 2 ভাগাকারে দিবা, ইকুয়াল টু তুমি লিখবা প্লাস ডি অফ নাইট্রোজেন ডিভাইড হচ্ছে ডিটি ইকুয়াল টু হচ্ছে প্লাস ডি অফ হাইড্রোজেন ডিভাইড হচ্ছে ডিটি ডিভাইডেড বাই হচ্ছে 3। মানে এরা পরস্পর এখানে বিক্রিয়ক উৎপাদ যাই থাকুক না কেন এরা পরস্পরের সাপেক্ষে ইকুয়াল ধরতে হবে। এবং এই মোল সংখ্যাটা কি হবে, এই যে দেখো মোল সংখ্যাটা আমরা কি করেছি ভাগ আকারে নিতে হবে, মানে ডিটির সাথে গুণ হবে। ঠিক আছে স্যার, বিক্রিয়কে যদি একাধিক মানে যৌগ থাকে তাহলে সবগুলোই মাইনাস হবে। হ্যাঁ, বিক্রিয়ক কমে সেজন্য সকল বিক্রিয়কই মাইনাস হবে, উৎপাদ কি হয় বাড়ে, তার মানে সকল উৎপাদই হচ্ছে প্লাস হবে। ঠিক আছে জি স্যার। ওকে। স্যার তাহলে ওই দুটো বিক্রিয়কই ওগুলো সহই তো সবগুলো মাইনাস ধরে ইকুয়াল হবে তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ইকুয়াল হবে, সব ইকুয়াল হবে, যত থাকবে সবগুলো ইকুয়াল ধরতে হবে। এরপর যাই আমরা উদাহরণে চলে যাব, 366 পেজে যাও, এখানে একটা কোশ্চেন আছে দেখো, কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের বিক্রিয়ার শুরুতে কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা, কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা ছিল কত 0.10 মোল পার লিটার, আর হচ্ছে স্যার পেজ নাম্বার মিলতেছে না। বিক্রিয়ার হারের হ্যাঁ একক, স্যার, পেজের ছবিটা একটু দেখান। বিক্রিয়ার হারের যে একক আছে, এই যে হার ধ্রুবক, হার ধ্রুবকের উপর একটা অঙ্ক আছে, বিক্রিয়ার হারের একক পর্যন্ত মানে লাস্ট দিয়ে যে পর্যন্ত পড়েছি তার নিচে যে অঙ্কটা আছে, পেয়েছো? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে কোশ্চেনে যা যা দেওয়া আছে আমরা লিখে নেই। কার্বন মনোঅক্সাইডের হচ্ছে গিয়ে মোল সংখ্যা দেওয়া আছে, নাইট্রোজেন ডাই অক্সাইডের মোল সংখ্যা দেওয়া আছে কত দেখো, ঘনমাত্রা এত, 20 সেকেন্ড পর তার হ্রাস পেয়ে এত হলো। আচ্ছা আচ্ছা, এটা কোশ্চেনটা আবার একটু ভালো করে পড়ো, আমার পড়তে একটু ভুল হয়েছে। এখানে বলা হয়েছে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মধ্যে বিক্রিয়ার শুরুতে এরা পরস্পরের মাঝে বিক্রিয়া করেছে, বিক্রিয়ার শুরুতে কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা ছিল, বিক্রিয়ার শুরুতে এটা হচ্ছে কি কার্বন মনোঅক্সাইডের স্টার্টিং পয়েন্টে, স্টার্টিং অবস্থায় কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা এটা ছিল, এবং 20 সেকেন্ড পরে তুমি যখন হচ্ছে সময় 20 সেকেন্ড নিয়েছো, 20 সেকেন্ড পরে এই যে ঘনমাত্রাটা ছিল এই ঘনমাত্রাটা পরিবর্তিত হয়ে কত হয়েছে দেখো 0.050 মোল পার লিটার হয়েছে।
এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজে ঘনমাত্রা পরিবর্তন। তার মানে দেখো প্রাথমিক অবস্থায় কার্বন মনোঅক্সাইড যেটা ছিল, কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আমাদের বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। তাহলে এখন বিক্রিয়কের ঘনমাত্রা আমরা জানি কি, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয়, মানে বিক্রিয়কের ঘনমাত্রা কমে। এখানেও দেখো তাই হয়েছে। 20 সেকেন্ড সময় যখন অতিবাহিত হয়েছে, প্রাথমিক স্টেজে যে ঘনমাত্রাটা ছিল সেই ঘনমাত্রাটা কমে কত হয়েছে, 0.050 ঘনমাত্রা পরিবর্তিত হয়েছে। এখন তোমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে বিক্রিয়কের গতিবেগ নির্ণয় করতে বলছে। তাহলে গতিবেগ যদি তুমি ক্যালকুলেশন করতে যাও, মানে বিক্রিয়ার হার যদি ক্যালকুলেশন করতে চাও, বিক্রিয়ার হার ইকুয়াল টু হবে কি, দেখো বিক্রিয়ার হার হবে গিয়ে এই যে ঘনমাত্রা পরিবর্তন, তা বিক্রিয়ক যেহেতু বিক্রিয়ক, তার মানে কি আগেই একটা মাইনাস থাকবে, মাইনাস তারপর হবে পরিবর্তনটা কি হবে, দেখো পরিবর্তনটা হবে ইন্ট মাইনাস হচ্ছে স্টার্ট ডিভাইড হচ্ছে টাইম, মানে হচ্ছে শেষ অবস্থায় ঘনমাত্রা কত বিয়োগ হচ্ছে আদি অবস্থায় ঘনমাত্রা কত, সেটাকে ভাগ করবা সময় দ্বারা। তাহলে এই মাইনাসটা কেন আসলো, যেহেতু এটা বিক্রিয়ক ছিল, বিক্রিয়কের বিক্রিয়ার হার যদি ক্যালকুলেশন করতে যাও সেটা অবশ্যই মাইনাস হবে। তাহলে দেখো ইন্ডিং পর্যায়ে হচ্ছে ঘনমাত্রা কত ছিল 050 মাইনাস স্টার্টিং অবস্থায় ঘনমাত্রা কত ছিল 10, মোট সময় কত ছিল 20। এটা ক্যালকুলেশন করলে তুমি কত পাচ্ছ 2.5 ইন্টু হচ্ছে 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। আমরা কি বুঝছি অঙ্কটা? অঙ্কটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আর আমি অনেক সময় পরে ঢুকছি, বুঝি নাই স্যার কত পেয়েছে। 366 পেজ, এটা 366 পেজ। স্যার 392 পেজ। আচ্ছা, কারো 392, কারো 366, এরকমটা দেখো পেয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন কোশ্চেনটা পড়ো। স্যার হ্যাঁ, স্যার এখানে উৎপাদের ক্ষেত্রে একই সূত্র, জাস্ট মাইনাসটা হবে না, মানে এন্ড মাইনাস স্টার্ট। এই মাইনাসটা হবে না, শুধু এখানে মাইনাসের জায়গায় তখন প্লাস হবে। যদি তোমার উৎপাদ হইতো, কার্বন মনোক্সাইডটা যদি বিক্রিয়ক না হয় যদি উৎপাদ হইতো, তখন তোমার হচ্ছে গিয়ে কী করতে হইতো, তখন হচ্ছে গিয়ে ওই মাইনাসটা আর থাকতো না, জাস্ট মাইনাসের জায়গায় তোমাকে প্লাসটা দিতে হইতো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি আবার কোশ্চেনটা বুঝাচ্ছি, দেখো কোশ্চেনটা তোমরা আবার পড়ো দরকার বোধে। এখানে বলা আছে যে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়ার শুরুতে, কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়ার শুরুতে ঘনমাত্রা দেওয়া ছিল কত 0.10 মোল পার লিটার। এরপরে 20 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর এই ঘনমাত্রাটা, দেখো কার্বন মনোঅক্সাইডটা যেহেতু বিক্রিয়ক, এখানে কোশ্চেনে বলছে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাহলে কার্বন মনোঅক্সাইডটা কি বিক্রিয়ক হিসাবে কাজ করবে। কার্বন মনোঅক্সাইডটা যেহেতু বিক্রিয়ক, তাহলে অবশ্যই হচ্ছে কার্বন মনোঅক্সাইডটা কি করতে হবে, বিক্রিয়ার হারটা, মানে বিষয়টা সহজ কথা, বিক্রিয়কের পরিমাণটা কি কমে যাবে। তাহলে বিক্রিয়ক যেহেতু, তার মানে অবশ্যই কি, আমরা যে বিক্রিয়ার পরিবর্তনটা আগের দিনও শিখলাম, আজকেও কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এখানে অবশ্যই মাইনাস সাইন নিয়ে আসতে হবে। তো সেই মাইনাস বিক্রিয়কের পরিবর্তন বিদায় মাইনাস, আর পরিবর্তন নর্মালি আমরা কি করি, শেষ অবস্থা মাইনাস আদি অবস্থায় তো করি, সেই জন্য লিখছি ইন্ট মাইনাস স্টার্ট, মানে হচ্ছে শেষ অবস্থায় ঘনমাত্রা মাইনাস হচ্ছে আদি অবস্থার ঘনমাত্রা, ডিভাইড হবে কি, যেহেতু হার বলতে কি আমরা সময় দ্বারা ভাগ করলে হার পাই, তাহলে ডিভাইড হবে সময় দ্বারা। তাহলে দেখো শেষ অবস্থায় ঘনমাত্রা 20 সেকেন্ড পরে যে আমাদের পরিবর্তিত হয়ে ঘনমাত্রা হয়েছে 0.050, তাহলে শেষ অবস্থার ঘনমাত্রা থেকে আদি অবস্থার ঘনমাত্রা বিয়োগ করেছো, ডিভাইড করেছো কত 20 দ্বারা, তাহলে আমরা কি বিক্রিয়ার হার পেয়ে গিয়েছি, মানে কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়ার হার পেয়েছি। এখন কার্বন মনোঅক্সাইড বিক্রিয়ক না হয় যদি উৎপাদ হইতো, তাহলে এই মাইনাসটার জায়গায় জাস্ট প্লাস হইতো। বুঝছি কিনা বলো? উপরেই তুমি দেখো বিক্রিয়ার হারের একক যেখানে আছে সেখানেই হচ্ছে গিয়ে দেখো আমাদের সূত্রটা দেওয়া আছে, উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন মানেই তো বিয়োগফল। এই যে দেখো পরিবর্তন হয়েছে না, ডিভাইড হচ্ছে কি পরিবর্তনের জন্য ব্যয়িত সময়। তোমার ওই অঙ্কটার উপরে দেখো একটা সূত্র লেখা আছে, আমরা জানি বিক্রিয়ার হার ইকুয়াল টু হচ্ছে উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই পরিবর্তনের জন্য ব্যয়িত সময়। তাহলে এই দেখো এই যে এটা হচ্ছে কি পরিবর্তন, আর এই মাইনাসটা হচ্ছে বিক্রিয়কের জন্য, তো ওই পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়। বলো বুঝছি কিনা? স্যার এটা বুঝছি, যে উৎপাদে থাকা অবস্থা একটা একটু দেখাবেন।
উৎপাদ তো ওই একই জিনিস। এখন এই সাপোজ কার্বন মনোক্সাইডটা যদি তোমার উৎপাদ হইতো, মনে করো এখন কার্বন মনোক্সাইডটা উৎপাদ, ডিফারেন্স তো কিছু না, তুমি কনসেপ্ট বুঝলে তো অবশ্যই হচ্ছে বোঝা উচিত। তা এখন এইটা যদি তাহলে উৎপাদ স্যার ওই হয়, যে ভিতরের যে বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হার সেক্ষেত্রে কি হইতো দেখো, এখানে প্লাস হইতো। এখন এই যে কার্বন মনোক্সাইডের মনে করো প্রাথমিক অবস্থায় শেষ অবস্থার পরিবর্তন, এই যে এইটাই মনে করো ইনফরমেশন দেওয়া আছে, শুধু আমরা চেঞ্জ করলাম, কার্বন মনোক্সাইড আগে বিক্রিয়ক ছিল, এখন এটাকে উৎপাদ বিবেচনা করলাম। তাহলে দেখো এখন আদি অবস্থায় যেটা ছিল, শেষ অবস্থায় যেটা ছিল, শেষ অবস্থাটা লিখো 0.50 মাইনাস হবে কি 0.10 ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে 20 সেকেন্ড। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখো অ্যান্সারটা আমাদের ভিন্ন চলে আসবে। -1 আসবে। হ্যাঁ অবশ্যই মাইনাস আসবে, ভাগ হচ্ছে 20, তখন হবে কি -2.5 ইন্টু হচ্ছে 10⁻³ বুঝতে পেরেছি? এই মাইনাস দ্বারা বোঝাবে পশ্চাৎ দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, এরপরে যাই আমরা হার ধ্রুবক। হার ধ্রুবকের জন্য দেখো একটা প্রথমত হার ধ্রুবক কাকে বলে সংজ্ঞাটা লেখা আছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল পার লিটার হয়, তাহলে তার হারকে বিক্রিয়র হার ধ্রুবক বলে। মানে প্রত্যেকটা বিক্রিয়কের হচ্ছে ঘনমাত্রা, মানে যে কয়টা বিক্রিয়ক থাকবে, একটা থাকুক দুইটা থাকুক, যে কয়টা বিক্রিয়ক থাকবে, প্রত্যেকটা বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, মানে ঘনমাত্রাটা যদি 1 মোল পার লিটার হয়, তখনই তাকে আমরা হার ধ্রুবক বলবো। তাহলে হার ধ্রুবকের জন্য আমাদের দেখো কনসেপ্টটা হচ্ছে dx ডিভাইডেড বাই dt সমানুপাতিক হচ্ছে c⁴n। সি হচ্ছে ঘনমাত্রা, এক্স হচ্ছে গিয়ে ধরো বিক্রিয়ক সেই, আর এন হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে আমরা কিছুক্ষণ পরই ক্রম পড়ব, বিক্রিয়ার প্রথম ক্রম দ্বিতীয় ক্রম, সেই ক্রম নির্ধারণ করে হচ্ছে এই এন এর ভ্যালুটা। তাহলে দেখো আমরা হচ্ছে এখানে সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি কে c⁴n সমানুপাতিকটা তুলে। তাহলে এখানে ওই জায়গায় কে বলছে কি, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তো এটাকে আমরা কি বলি, বেগ ধ্রুবক বা হার ধ্রুবকও বলে থাকি। ওকে, তাহলে সি এর পরিবর্তে তুমি দেখো, সি এর পরিবর্তে 1 মোল পার লিটার হলে তখন আমাদের কি হবে, dx ডিভাইডেড বাই dt ইকুয়াল টু কত, কে। সি যদি 1 হয়, 1 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, অ্যান্সার তো 1ই আসবে, বুঝতে পারছো? তাহলে সি এর পরিবর্তে যদি 1 বসাও, তাহলে dx ডিভাইডেড বাই dt ইকুয়াল টু আমাদের কি আসবে, কে। এখানে বিক্রিয়ার হার, এইটাই হচ্ছে আমাদের মূলত হার ধ্রুবকের সমীকরণ, হার ধ্রুবকের সমীকরণ। ওকে, তারপরের পেজে দেখো আমাদের হার ধ্রুবকের বৈশিষ্ট্য লেখা আছে। এখানে এক্স এর পরিচয়টা আরেকবার একটু বলো। এক্স হচ্ছে আমাদের বিক্রিয়ক, ওই যে বলছে হার ধ্রুবকের ক্ষেত্রে যে আমরা যে নর্মালি এখানে দেখো এই যে লিখতাম না ডিএ ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, তো এটা কি আমাদের বিক্রিয়কে যে অংশগ্রহণ করে বা উৎপাদে যে অংশগ্রহণ করে তার। এখন হার ধ্রুবকের ক্ষেত্রে যেহেতু বলছে বিক্রিয়ক, হ্যাঁ, বিক্রিয়কের ঘনমাত্রা যদি হচ্ছে 1 মোল পার লিটার হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সেটা হার ধ্রুবক হবে। তাহলে এক্স অবশ্যই কি সেই বিক্রিয়কটাকে বোঝানো হয়েছে, বুঝতে পারছি? আর c⁴n এন এন হচ্ছে, এন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কত ক্রম সেটা নির্দেশ করবে। আমরা একটু পরেই হচ্ছে ক্রম পড়ব, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এরকম মানে বিক্রিয়ার টাইপ আছে, সেই টাইপটা এন এন নির্দেশ করবে, সেইটা ক্রম নির্দেশ করবে এন। তো একটু পরেই সেটা আমরা পাবো, আপাতত এখানে একটু হাইট রাখো, আমরা একটু পরেই ক্রম পাবো। যেমন তোমরা এক পৃষ্ঠা একটু সামনে যাও, এক পৃষ্ঠা সামনে গেলেই দেখো প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা নামে একটা টার্ম আছে, দেখছো টপিক আছে, খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ওই এন হচ্ছে গিয়ে তোমার সেই ক্রমটা নির্দেশ করবে। দেখো এরপর হচ্ছে ওখানে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য একটা সমীকরণ দেওয়া আছে, সির উপরে কত লিখছে, পাওয়ার 1 লিখছে না, এখানে এন এর মান কত 1, তার মানে কি এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ। তার মানে কি এনটা কি নির্দেশ করলো, ক্রম নির্দেশ করলো, বুঝতে পারছো? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, জি স্যার। এরপরে দেখো আমাদের হচ্ছে গিয়ে হার ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখবা। এরপরে দেখো আমাদের একটা বোল্ড হরফে লেখা আছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান না হলে, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান না হয়, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি হবে না। এটার মানে হচ্ছে তোমার সাপোজ এ ইকুয়াল টু ভি, এখানে এ হচ্ছে কি বিক্রিয়ক, বি হচ্ছে তোমার উৎপাদ। এখন তুমি দেখো এখানে মোল সংখ্যা দেখো কত
অন, এখানেও মোল সংখ্যা অন, তখন এরা পরস্পর ইকুয়াল হবে। যদি মোল সংখ্যা ডিফারেন্ট হয় তখন তারা পরস্পর সমান হবে না। এটাই এখানে প্রুফ দেখাচ্ছে। দেখো একটা বিক্রিয়া দিছে N2O4, এটা থেকে তুমি 2 মোল নাইট্রোজেন ডাই অক্সাইড পেয়েছো। এখন এখানে তুমি এই বিক্রিয়কের হার কি হবে বলো? d/dt মাইনাস N2O4 হবে। এরপরে দেখো উৎপাদের হার কি হবে? উৎপাদের হার হবে গিয়ে d অফ NO2 ডিভাইডেড বাই হচ্ছে dt, তাই না? এবং এর সাথে কি 2 গুণ হবে। এখন এই দুইটা পরস্পর যদি ইকুয়াল লিখতে চাও তখন তোমার কি হবে? দেখো আমাদের হচ্ছে গিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি যে এই দুটো যদি পরস্পর ইকুয়াল লিখতে চাই তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের কি এখানে মোল সংখ্যাটা, দেখো পরের লাইনে কি লিখছে, আমি আবার ওই পাশের কথাটা এখানে লিখে নিয়ে আসি, মাইনাস ডি অফ N2O4 ডিভাইডেড বাই হচ্ছে ডি অফ টি। এটা ছিল আমাদের কি বিক্রিয়কের জন্য ছিল। আর উৎপাদের জন্য কি ছিল বলো? উৎপাদের জন্য হচ্ছে আমাদের ছিল ডি অফ NO2 ডিটি 2, কারণ ওখানে 2 মোল ছিল, এভাবে যৌগটা ছিল N2O4, এটা থেকে 2 NO2 পেয়েছো তুমি, তাহলে অবশ্যই ওখানে 2 ছিল, সেই 2টা তোমার এখানে নিয়ে আসা হয়েছে। এটার মিনিংটা দাঁড়ালো এর যে ঘনমাত্রা হবে সেই ঘনমাত্রার অর্ধেক হচ্ছে কি এই ঘনমাত্রা, তাই না? এটা এখানে লিখছে। দেখো নাইট্রোজেন ডাই অক্সাইডের উৎপাদের হার এত এর অর্ধেক, কারণ কি এইটা যে মূল যে পরিবর্তনটা হবে তাকে কি আবার হাফ দ্বারা গুণ করছো না? এই টুকে যদি বাইরে নিয়ে আসো তার মানে কি হলো? হাফ হলো না? এটাই বলছে, এই হাফের জন্যই তোমার এখানে অর্ধেক কথাটা বলছে। এখন তুমি যদি দেখো মাইনাস ডি অফ N2O4 ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে হাফ ডি অফ NO2 ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। এই 2 যদি এপাশে নিয়ে যাও তাহলে কি 2 এপাশে গুণ হয় না? 2 ইন্টু হচ্ছে মাইনাস ডি অফ N2O4 ডিভাইডেড বাই কি ডিটি ইকুয়াল টু হচ্ছে কি ডি অফ NO2 ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। এরকম হয় বিষয়টা, সম্পর্কটা এরকম দাঁড়ায় না? তাহলে বুঝছো কি না বলো? ফাইনালি আমাদের দেখো এভাবে তোমার সমীকরণটা লেখা আছে, এভাবে সমীকরণটা লেখা আছে ডি অফ ডিটি মাইনাস N2O4, এটাকে তোমার বইতে লিখেছে হাফ লিখে তারপরে ডি অফ ডিটি NO2 লিখেছে। তা আমি লিখেছি হচ্ছে কি, আমি লিখেছি এই 2টা এই পাশে গুণ করে দিছি। দেখো এই 2টা এই পাশে গুণ করে এই সমীকরণটাই দাঁড়ায় না? তোমরা বুঝতেছো না? জি স্যার। তুমি দেখো আমি আবার রিপিট করতেছি, দেখো এই হচ্ছে আমাদের প্রথম প্রাথমিক স্টেজের বিক্রিয়াটা N2O4 আর উৎপাদ হচ্ছে কি 2NO2। তাহলে বিক্রিয়কের যদি পরিবর্তন বের করো তাহলে হবে কি এইটার ঘনমাত্রা N2O4 তৃতীয় ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝানো হয়েছে, এটা যেহেতু বিক্রিয়ক তাহলে অবশ্যই মাইনাস হবে, মাইনাস দিয়ে d ডিভাইডেড বাই dt N2O4 লেখা হলো। এইটা দেখো NO2, তাহলে উৎপাদের জন্য আমাদের কি হয়? উৎপাদের জন্য প্লাস হয়, তাহলে এখানে NO2 এর পরিবর্তন, এখানে 2 মোল ছিল, তাই 2 মোল কি আমরা আগের দিনই শিখেছিলাম ভাগাকারে হয়, তাই সেটা আমরা ভাগাকারে নিয়ে আসছি। এখন এরা পরস্পর ইকুয়াল আমরা লিখলাম। এখন এই 2টা চাইলে কি এপাশে আমরা গুণ করে নিয়ে আসতে পারি না? এপাশে হাফ আকারে আসে, এপাশে আসলে কি সেটা 2 হয়ে যাবে না? সেটাই তো আমি লিখেছি, আর তোমার বইতে লিখছে প্রথম এই লাইনটাই। কথার মিনিং কিন্তু একই দাঁড়ালো। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপর দেখো তোমার একটা বড় সমীকরণ লিখেছে, যেমন ছোট হাতের এ হচ্ছে মোল সংখ্যা, বড় হাতের এ হচ্ছে কি বিক্রিয়ক, ছোট হাতের বি হচ্ছে মোল সংখ্যা, বড় হাতের বি হচ্ছে কি বিক্রিয়ক, সি সি ডি ডি। তাহলে এর জন্য দেখো আমরা যদি পরিবর্তনটা দেখাতে চাই, এর জন্য পরিবর্তনটা হবে কি, আজকে আমরা বিক্রিয়কের পরিবর্তন রিলেটেড ম্যাথগুলোই করবো একটু পরে, একটু সিনসিয়ারলি খেয়াল করো। তাহলে বিক্রিয়ক হচ্ছে কি মাইনাস হয়, তাহলে ডি অফ এ ডিভাইডেড বাই কি ডিটি, এই এ সংখ্যাটা কি মোল, তাহলে এটা কি তুমি ভাগাকারে নিয়ে আসবা, ইকুয়াল টু লিখবা কি মাইনাস ডি অফ বি ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটি, আর এই বিটা কি ভাগাকারে নিয়ে আসবা, ইকুয়াল টু হবে কি প্লাস ডি অফ সি, প্লাস কেন হলো কারণ ওটা হচ্ছে উৎপাদ, ইকুয়াল টু হবে কি ডি অফ ডি, এটাও প্লাস হবে ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, ছোট হাতের ডি ভাগাকারে চলে যাবে।
দেখো আমরা বুঝছি কিনা, না এখনো বুঝি নাই। এটাকে তোমাকে আরো আরো বড় হয়ে গেছে। আরো সুন্দর করে বইতে লিখেছে -1/a ডিটি এ, এভাবে লিখছে। তা এটার এটার কথা মধ্যে কোনো ডিফারেন্স নাই, প্রত্যেকটাকে এভাবে লিখছে। বলো এখন কি বুঝো নাই তোমরা আসলে, বলো আমাকে স্পেসিফিক ভাবে বলো তোমরা এটা বুঝো নাই। কারণ এই হচ্ছে মূল কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো আমরা শিখলাম, এখন হচ্ছে এই কনসেপ্ট রিলেটেড ম্যাথ করব এখন। তো কনসেপ্টটা আমরা বুঝছি কিনা, এটা হচ্ছে আসল জিনিস। বুঝছো কিনা বলো। ক্যাপিটাল ছোটগুলোকে তো বললেন মূল সংখ্যা, বড়গুলোকে কি বলছেন? বিক্রিয়ক আর উৎপাদ, এ হচ্ছে বড় হাতের এ হচ্ছে বিক্রিয়ক, বড় হাতের বি হচ্ছে বিক্রিয়ক, বড় হাতের সি বড় হাতের ডি এর হচ্ছে উৎপাদ। তুমি একটা এটা তো উপরের গুলোর সাথে মিলাও, তোমরা কেন বুঝতেছো না, আমি কিছু বুঝতেছি না। এই বিক্রিয়ার সাথে মিলাও, এখানে 2, তাহলে এখানে মোল সংখ্যা 1, এখানে মোল সংখ্যা 2, এর জন্য তুমি কি করেছো, এর জন্য করেছো হচ্ছে ডি অফ N2O4 ডিভাইডেড বাই ডিটি। এটা যেহেতু বিক্রিয়ক ছিল তাহলে এখানে মাইনাস দিয়েছো, তাই তো করা হয়েছে এখানে, এখানে আলাদা কি করা হয়েছে। এরপর দেখো এখানে কি ডি অফ NO2 ডিভাইডেড বাই হচ্ছে কি ডিটি, এখানে কি দিতে হবে প্লাস, আর এখানের মোল সংখ্যাটা কি তুমি ভাগাকারে নিয়ে যাবা, সেম কাজই তো এখানে করা হয়েছে। বি মোল সংখ্যা ভাগাকারে নিয়েছো, ছোট হাতের এ মোল সংখ্যা ভাগাকারে নিয়েছো, ভাগাকারে নিয়েছো, ভাগাকারে নিয়েছো। এ বি হচ্ছে কি বিক্রিয়ক, সেজন্য দুইটার জন্য কি মাইনাস আসছে। সি এবং ডি হচ্ছে কি উৎপাদ, সেজন্য দুইটার জন্য কি আসছে প্লাস আসছে। কি এখনো বুঝি নাই? জি স্যার বুঝছি। না বুঝে বললো না হ্যাঁ জি বুঝছি, স্যার, রাগ বুঝছি। করছি তার মানে না বুঝে বললো না যে বুঝছি। বলো ক্লিয়ার হয়েছে কিনা। স্যার আমার একটু এটা ভালো করে দেখতে হবে, আমি সমস্যাটা কালকে বলি। কি এখন তোমার সমস্যা হইতেছে কি সেটা একটু এখন বলো, আজকে বলো। বাকিটা সেটাই বুঝতে আসছি না, কিন্তু মানে দেখে মনে হইতেছে না যে বুঝছি, এখন কি বুঝিনি সেটাই বলতে আসছি না। তুমি এই সমীকরণটা থেকে খেয়াল করো, এই সমীকরণটা থেকে এই লাইনটা কিভাবে পেয়েছে এইটা বুঝছি কিনা সেটা বলো। স্যার একটু বুঝা দেয়। এই সমীকরণটা থেকে এই লাইনটা কিভাবে আসলো, এইটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ক। তো এটা যদি বিক্রিয়ক হয় তাহলে সেই বিক্রিয়কের পরিবর্তন আমরা কি লিখি, পরিবর্তন ডি ডিভাইডেড বাই ডিটি। তাহলে সেই বিক্রিয়কটা লিখছি ডি ডিভাইডেড বাই ডিটি লিখছি। বিক্রিয়কের পরিবর্তনটা হয় কি মাইনাস, সেজন্য মাইনাস। এই বিক্রিয়কের মোল সংখ্যা ছিল কত 1, তাহলে এখানে তুমি 1 লিখলেও পারো না লিখলেও পারো। এরপরে দেখো উৎপাদ আছে কি 2NO2, তাহলে NO2 এর পরিবর্তন NO2 ডি ডিভাইডেড বাই ডিটি, উৎপাদ সেজন্য প্লাস, এখানে 2 সেজন্য এখানে 2 নিয়ে আসছো, শেষ।